আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধজাহাজ থেকে স্টেলথ বোমারু, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের হাইটেক সমরাস্ত্র। ইরানে অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি, পারমাণবিক শক্তি সংস্থা। ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা। খামেনি হত্যাকাণ্ড, ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর। তার সঙ্গে যোগ হয় সিআইএর আড়ি পাতার তথ্য। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরানে যুক্তরাষ্ট্রের হাইটেক সমরাস্ত্র প্রদর্শনের বিষয়টি। দর্শক, আপনারা হয়তো জানেন যে বর্তমান যুগের যুদ্ধ বা সামরিক মহড়া কেবল আর সৈন্য বা সাধারণ কামানের গোলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পুরোপুরি প্রযুক্তি নির্ভর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি যে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে, সেখানে তারা তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে শুরু করে রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ বোমারু বা র্যাডার ইভেডিং এয়ারক্রাফট ব্যবহার করেছে। এই স্টিলথ বোমারুগুলোর বৈশিষ্ট্য হল এগুলো এমন এক বিশেষ ধরনের ম্যাটেরিয়াল বা উপাদান দিয়ে তৈরি এবং এদের ডিজাইন এতটাই নিখুঁত জ্যামিতিক আকৃতির হয় যে শত্রুপক্ষের শক্তিশালী রাডারও এদের উপস্থিতি টের পায় না। এই বিমানগুলো যখন আকাশে ওড়ে তখন তাদের ইঞ্জিন থেকে বের হওয়া তাপ বা ইনফ্রারেড সিগনেচারও অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা যায়। এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে থাকা যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে যে ধরনের নিখুঁত সমন্বিত অপারেশন চালানো হয় তা সত্যি সামরিক বিজ্ঞানীদের অবাক করে। এই যুদ্ধজাহাজগুলো কেবল অস্ত্রই বহন করে না, বরং এগুলো ভাসমান একটি কমান্ড সেন্টার বা তথ্য আদান-প্রদান কেন্দ্র হিসেবে কাজ করে। স্যাটেলাইট কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে আকাশপথে থাকা স্টিলথ বোমারুর সাথে সমুদ্রের বুকে থাকা জাহাজের যে যোগাযোগ তৈরি হয় তা শত্রুর যে কোনো প্রতিরোধ ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে। এই অপারেশনে ব্যবহৃত স্মার্ট বম্ব বা প্রিসিশন গাইডেড মিউনিশনগুলো জিপিএস এবং লেজার টেকনোলজি ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এমনভাবে আঘাত হানতে সক্ষম যেখানে সাধারণ মানুষের বা সিভিলিয়ান এলাকার কোনো ক্ষতি না করেই কেবল নির্দিষ্ট সামরিক স্থাপনা নিষ্ক্রিয় করা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অস্ত্র কর্মসূচির কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। এই খবরটি বৈশ্বিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি বিশাল বড় টার্নিং পয়েন্ট। দর্শক, বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। পারমাণবিক শক্তি সাধারণত দুটি কাজে ব্যবহার করা যায়। একটি হলো শান্তিপূর্ণ কাজ, যেমন বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার বা কৃষিক্ষেত্রে গবেষণা, আর অন্যটি হলো সামরিক উদ্দেশ্য বা পারমাণবিক অস্ত্র তৈরি। ইরান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের সবসময় একটি সন্দেহ ছিল যে ইরান হয়তো গোপনে অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। কিন্তু আইএইএ, যা জাতিসংঘের অধীনে কাজ করা একটি অত্যন্ত বিশ্বস্ত এবং নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, তারা তাদের নিয়মিত এবং আকস্মিক পরিদর্শনের পর জানিয়েছে যে এমন কোনো প্রযুক্তিগত বা বাস্তবিক প্রমাণ তারা পায়নি যা প্রমাণ করে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। আইএইএর পরিদর্শকরা অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতি যেমন অপটিক্যাল সার্ভিলেন্স ক্যামেরা, এনভায়রনমেন্টাল স্যাম্পলিং টুলস এবং স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা যেমন নাতাঞ্জ বা ফোর্দো ফ্যাসিলিটিগুলো সার্বক্ষণিক নজরে রাখেন। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরীক্ষা করে দেখেন যে তা কি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় 5 থেকে 20% মধ্যে আছে, নাকি তা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% বা তার কাছাকাছি পর্যায়ে চলে গেছে। এই সংস্থার রিপোর্ট অনুযায়ী যদিও ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়িয়েছে, তবে সেটিকে সরাসরি কোনো অস্ত্র কর্মসূচিতে রূপান্তর করার মতো কোনো সুনির্দিষ্ট ডাইভারশন বা গোপন ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়নি। ইরানে পাল্টা হামলা বা সামরিক পদক্ষেপ চালিয়েছে কাতার। আন্তর্জাতিক রাজনীতির সাধারণ প্রেক্ষাপটে কাতারকে আমরা সবসময় একটি শান্তিকামী, মধ্যস্থতাকারী এবং কূটনৈতিক সমাধানের দেশ হিসেবেই চিনে এসেছি। আফগান শান্তি প্রক্রিয়া থেকে শুরু করে ফিলিস্তিন ইস্যু বা যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা, সব কিছুতেই কাতারের রাজধানী দোহা একটি নিউট্রাল গ্রাউন্ড বা নিরপেক্ষ আলোচনার জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
কিন্তু হঠাৎ করে কাতারের মতো একটি দেশের তরফ থেকে ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক বা কৌশলগত পদক্ষেপ নেওয়ার এই খবরটি পুরো বিশ্বের ভূরাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই ঘটনার পেছনের কারণ খুঁজতে গেলে আমাদের পারস্য উপসাগরের ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্বের দিকে তাকাতে হবে। কাতার এবং ইরান বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটি ভাগাভাগি করে ব্যবহার করে, যাকে কাতার বলে নর্থ ডোম এবং ইরান বলে সাউথ পার্স। এই বিশাল জ্বালানি সম্পদ দুই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা, সাইবার স্পেসের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ বা নীরব উত্তেজনা চলছিল। সামরিক দিক থেকে কাতার হয়তো আকারে ছোট, কিন্তু তাদের রয়েছে অত্যন্ত আধুনিক বিমানবাহিনী এবং শক্তিশালী পশ্চিমা মিত্রদের সমর্থন। তাদের এই পাল্টা পদক্ষেপ হয়তো প্রথাগত কোনো বিশাল যুদ্ধ নয়, বরং এটি হতে পারে কোনো সুনির্দিষ্ট সাইবার অপারেশন, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজিক পয়েন্টে সিগন্যাল জ্যামিং, অথবা তাদের আকাশসীমা লঙ্ঘনকারী কোনো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোনকে ভূপাতিত করার মতো কোনো হাই প্রোফাইল কৌশলগত অপারেশন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন পরিষদ ভবনে বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস ভবনে হামলার ঘটনা। যারা ইরানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ইরানের রাজনীতি অন্যান্য সাধারণ গণতান্ত্রিক দেশের মতো নয়। সেখানে একজন নির্বাচিত প্রেসিডেন্ট থাকেন ঠিকই, কিন্তু রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় নীতির চূড়ান্ত ক্ষমতা থাকে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার হাতে। আর এই সুপ্রিম লিডারকে নির্বাচন করা, তার কাজের তদারকি করা এবং প্রয়োজনে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার একমাত্র আইনি ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদের হাতে। এটি ৮৮ জন শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার বা ধর্মীয় বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি অত্যন্ত ক্ষমতাধর এবং স্পর্শকাতর কাউন্সিল। এমন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভবনে নিরাপত্তা লঙ্ঘন বা হামলার ঘটনা সাধারণ কোনো অপরাধমূলক কাজ নয়। এটি সরাসরি রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ পর্যায়কে চ্যালেঞ্জ করার শামিল। ইরানের রাজধানী তেহরানে বা এর আশেপাশে অবস্থিত এই ধরনের সরকারি ভবনগুলো সাধারণত বহুস্তরের নিরাপত্তা বলয় দ্বারা সুরক্ষিত থাকে। সেখানে থাকে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, মোশন সেন্সর, বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল এবং রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এলিট ফোর্স। এত সব নিরাপত্তা বলয় ভেদ করে এই ভবনে হামলা চালানোর মানে হল আক্রমণকারীদের কাছে অত্যন্ত ভেতরের খবর ছিল এবং তারা লজিস্টিক্যালি অনেক বেশি শক্তিশালী ছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনো বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার পেছনে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ইন্ধন থাকতে পারে। ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতাকে টার্গেট করে যে নিরাপত্তা শঙ্কার খবর বেরিয়েছে, সেখানে উঠে এসেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের স্পাই নেটওয়ার্ক এবং যুক্তরাষ্ট্রের সিআইএর অত্যাধুনিক আড়িপাতার বা সিগন্যাল ইন্টেলিজেন্সের যৌথ অপারেশনের তথ্য। দর্শক, আধুনিক যুগের গুপ্তচরবৃত্তি বা এসপিওনাজ এখন আর জেমস বন্ডের সিনেমার মতো কেবল মানুষ দিয়ে হয় না। এটি এখন স্যাটেলাইট, সাইবার স্পেস এবং ডেটা ইন্টারসেপশনের এক ভয়ঙ্কর খেলায় পরিণত হয়েছে। খবর অনুযায়ী ইরানে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের একটি অত্যন্ত শক্তিশালী স্লিপার সেল বা গুপ্তচর নেটওয়ার্ক কাজ করছে। এই নেটওয়ার্কগুলো সাধারণত এমন মানুষদের নিয়ে তৈরি হয় যারা দেখতে, শুনতে এবং আচরণে একেবারেই সাধারণ স্থানীয় নাগরিকদের মতো, কিন্তু গোপনে তারা তথ্য পাচার করে। এই হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউমিন্টের সাথে যখন যুক্ত হয় আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির অত্যাধুনিক সিগিন্ট বা সিগন্যাল ইন্টেলিজেন্স, তখন তা যে কোনো লক্ষ্যবস্তুর জন্য এক অভেদ্য ফাঁদ তৈরি করে। সিআইএ তাদের স্যাটেলাইট মনিটরিং, ফাইবার অপটিক কেবল ট্যাপিং এবং অ্যাডভান্সড ম্যালওয়্যার ব্যবহার করে টার্গেট করা ব্যক্তির মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার, এমনকি আশেপাশের অডিও পরিবেশের রিয়েল টাইম ডেটা বা আড়িপাতার তথ্য সংগ্রহ করতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, এই দুই গোয়েন্দা সংস্থা একদিকে ইসরায়েলের গ্রাউন্ড লেভেলের নিখুঁত গুপ্তচরবৃত্তি এবং অন্যদিকে সিআইএর সাইবার ও সিগন্যাল মনিটরিং ক্ষমতা একত্রিত হয়ে ইরানের অত্যন্ত সুরক্ষিত নিরাপত্তা বলয়ের ভেতরেও প্রবেশ করতে সক্ষম হয়েছে। তারা হয়তো জিরো ডে এক্সপ্লয়েট বা পেগাসাসের মতো কোনো আধুনিক স্পাইওয়্যার ব্যবহার করেছে, যা কোনো লিঙ্কে ক্লিক না করলেও টার্গেটের ফোনে ইনস্টল হয়ে যায় এবং মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।